বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে, আর আজ আমরা কয়েকটি সোর্স ডকুমেন্টের ওপর ভিত্তি করে সেই অভিযোগগুলোরই গভীরে যাব। আচ্ছা, তাহলে আলোচনাটা শুরুই করা যাক একটা বিরাট সংখ্যা দিয়ে। এই সংখ্যাটাই কিন্তু পুরো অভিযোগের একেবারে কেন্দ্রে আছে, 3 লাখ কোটি টাকা। প্রথমেই যে অভিযোগটা নিয়ে কথা বলা হচ্ছে সেটা হলো বিপুল পরিমাণ অর্থ নিয়ে, এমন অর্থ যার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না বলে দাবি করা হচ্ছে। তো এই যে 3 লাখ কোটি টাকার কথা বলা হলো, এই টাকাটা আসলে কিসের? নথিগুলোতে অভিযোগ করা হয়েছে যে এটা ছিল জাতীয় উন্নয়নের জন্য নেওয়া একটা লোন, আর এই লোনটা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন নিয়েছিলেন, কিন্তু এরপর টাকাটা নাকি হাওয়া হয়ে যায়। ব্যাপারটা এখানেই শেষ না। অভিযোগে আরও বলা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফের কাছ থেকে নেওয়া 18 বিলিয়ন ডলারও নাকি মাত্র 1.5 বছরের মাথায় উধাও হয়ে গেছে। দেখুন, অভিযোগগুলো কিন্তু শুধু একটা জায়গায় থেমে নেই। সোর্স ডকুমেন্টগুলোতে প্রশাসনের আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধেও বেশ কিছু নির্দিষ্ট অভিযোগ তোলা হয়েছে। যেমন ধরুন, উপদেষ্টা আসিফ ভুঁইয়ার বিরুদ্ধে 2400 কোটি টাকার একটা প্রকল্প হাতিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। আবার দেখুন, ডক্টর ইউনুসের বিরুদ্ধে নিজের 666 কোটি টাকার কর মওকুফ করার অভিযোগও আছে। এমনকি স্বাস্থ্য উপদেষ্টার পিএসের বিরুদ্ধে 400 কোটি টাকা আত্মসাতের কথাও বলা হয়েছে। আর পদ্মা সেতুর টোল থেকে যে আয় হচ্ছে সেটাও নাকি ঋণের কিস্তি শোধ না করে অন্য খাতে সরানো হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। এখানে একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার তুলে ধরা হয়েছে। দেখুন, বাণিজ্য উপদেষ্টা একটা দাবি করেছিলেন যে পদ্মা সেতুর লোন শোধ করার জন্য চালের দাম 20 টাকা বেড়েছে, কিন্তু সোর্স ডকুমেন্টগুলো ঠিক এখানেই প্রশ্নটা তুলেছে। তারা বলছে টোল থেকে যদি হাজার হাজার কোটি টাকা আয় হয়, তাহলে আবার দাম বাড়ানোর দরকারটা কি? তাদের অভিযোগ এটা আসলে টোলের টাকা অন্যদিকে সরানোর বিষয়টাকে ঢাকার একটা চেষ্টা। এখন প্রশ্নটা হলো, এত বড় বড় অভিযোগ উঠছে, কিন্তু এই ধরনের কাজ আইনগতভাবে সুরক্ষা পায় কিভাবে? এই প্রশ্নটাই আমাদের আলোচনার পরের অংশে নিয়ে যাচ্ছে, যেখানে পুরো আইনি দিকটা তুলে ধরা হয়েছে। আর এই আইনি সুরক্ষার বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে একটা নাম, জুলাই প্রোক্লামেশন। সোর্স ডকুমেন্টগুলোতে এই বিষয়টার উপরেই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। তো এই জুলাই প্রোক্লামেশন জিনিসটা আসলে কি? নথিগুলোতে এটাকে বলা হচ্ছে এক ধরনের ইনডেমনিটি অধ্যাদেশ। সহজ ভাষায় বললে এটা এমন একটা আইন যা নির্দিষ্ট কিছু কাজের জন্য আইনি ব্যবস্থা বা শাস্তি থেকে একরকমের মুক্তি দেয়। আর এখানেই অভিযোগের সবচেয়ে গুরুতর দিকটা সামনে আসে। সূত্রগুলোর দাবি অনুযায়ী এই প্রোক্লামেশনের আসল উদ্দেশ্য নাকি 2024 সালে পুলিশ এবং আওয়ামী লীগের সদস্যদের হত্যার মতো ঘটনার বিচার বন্ধ করে দেয়া। এখানেই সোর্স ডকুমেন্টগুলো একটা ঐতিহাসিক ঘটনার সাথে তুলনা টেনেছে। দেখুন, তারা বলছে 1970-এর দশকে জিয়াউর রহমানের ইনডেমনিটি অধ্যাদেশ যেমন বঙ্গবন্ধু ও 4 জাতীয় নেতার হত্যাকারীদের সুরক্ষা দিয়েছিল, ঠিক তেমনি 2024 সালের এই জুলাই প্রোক্লেমেশন আনা হয়েছে ন্যায় বিচারকে বাধা দেওয়ার জন্য। মানে তাদের মতে এটা ইতিহাসেরই পুনরাবৃত্তি। অভিযোগের পরিধি কিন্তু শুধু দেশের আইনি কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ নেই, এবার তা আন্তর্জাতিক ভূ রাজনীতি পর্যন্ত গড়িয়েছে। আর এর কেন্দ্রে রয়েছে একটা বিশেষ জায়গা, সেন্ট মার্টিন দ্বীপ, যেটা একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সেখানে হঠাৎ করে 9 মাসের জন্য পর্যটন নিষিদ্ধ করা হলো। সরকারিভাবে কারণ হিসেবে বলা হলো পরিবেশ রক্ষার কথা, মানে দ্বীপের ইকোসিস্টেম বাঁচানো দরকার। কিন্তু সোর্স ডকুমেন্টগুলো ঠিক এই জায়গাতেই একটা বড় প্রশ্ন তুলেছে। পরিবেশ রক্ষাই কি আসল কারণ, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? আর সেই গোপন উদ্দেশ্যটা কি? সূত্রগুলোর অভিযোগ একেবারে সরাসরি। তারা বলছে এই নিষেধাজ্ঞার আসল উদ্দেশ্য ছিল গোপনে একটা আমেরিকান মিলিটারি বেস তৈরির সুযোগ করে দেওয়া। আর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপদেষ্টা রিজওয়ানা হাসানের নামও উল্লেখ করা হয়েছে। তাহলে এত সব অভিযোগ, এত সব কর্মকাণ্ড, এগুলোকে একটা চূড়ান্ত রূপ দেওয়ার জন্য কি পরিকল্পনা করা হচ্ছে? সোর্স ডকুমেন্টগুলো বলছে এর জন্য একটা শেষ খেলা বা এন্ড গেম সাজানো হয়েছে, আর সেটাই হলো ফেব্রুয়ারির গণভোট। সূত্রগুলোর মতে বৈধতা পাওয়ার এই পথটা কয়েকটা ধাপে সাজানো হয়েছে। প্রথমে দুর্নীতি আর আইনি দায়মুক্তির মতো কাজগুলো করা হয়। এরপর একটা ঐতিহাসিক উদাহরণ টানা হয়, যেমনটা জিয়াউর রহমান করেছিলেন 1977 সালের হ্যাঁ না ভোটের মাধ্যমে। আর ঠিক সেভাবেই 2026 সালের 12ই ফেব্রুয়ারি একটা হ্যাঁ না গণভোটের আয়োজন করা হয়েছে। অভিযোগ অনুযায়ী এর মূল লক্ষ্য হল সরকারের আগের সব কাজকে জনগণের ভোটে বৈধতা দেওয়া আর আসল তথ্যগুলোকে চেপে যাওয়া।
সোজা সাপটা বললে সোর্স ডকুমেন্টগুলো এই গণভোটকে দুর্নীতি ঢাকার জন্য একটা নাটকীয় নির্বাচন হিসেবে বর্ণনা করছে। মানে তাদের মতে এই গণভোটটাই আসলে পুরো বিষয়টা ধামাচাপা দেওয়ার একটা অংশ। পুরো আলোচনার শেষে আমরা উৎস নথি থেকে একটা লাইন দিয়েই শেষ করতে চাই, যা তাদের যুক্তির মূল সুরটাকে তুলে ধরে। দুর্নীতি এমন এক ক্যান্সার যা একটি জাতির আত্মাকে কুড়ে কুড়ে খায়। তো এই যে এতগুলো গুরুতর অভিযোগ আর পাল্টা দাবি আমরা দেখলাম, এসব কিছু সামনে রেখে এখন প্রশ্নটা হলো, আগামী 12ই ফেব্রুয়ারির গণভোট আসলে কিসের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে?